গিন্নি, কত দেনা জমে রইছে জানো? বাজারে মুন্সির থেকে ধার নিছিলাম, ফেরত দিতে পারি নাই। গুদামে যেই চাল দিছি তার দাম অর্ধেক দিছে। এখন যদি পাওনাদার টাকা শোধ করবার না পারি, তাইলে গ্রামে আমার মান ইজ্জত কিছুই থাকবো না গো। তোমার কষ্ট আমি বুঝি গো, তাই সবসময় এমন দুঃখ করলে চলব? কাম করার জোশ রাখো, খালি সৃষ্টিকর্তারে ডাকো। তোমার হিম্মত দেখলে আমার মনের জোর বাইরা যায়। দেহ রানী, এই নদীর পানিতে নুনের স্বাদ আছে। মনে হইতাছে সৃষ্টিকর্তা নিজেই সারা দিতাছে। যদি এই বালুর জমিতে বাদ দিয়া খাল কাইটা পানি ধরতে পারি, অবশ্যই লবণ জমব। সেই লবণ বাজারে বিক্রি করলে দেনা শোধ হইব, আর ঘরে সুখ আইব গো। আমি জানি তুমি শুধু লবণ না, স্বপ্নও ধরতে চাও। আর স্বপ্ন ধরা সহজ না, তয় তুমি যদি মন দিয়া কাম করো, আমিও তোমার লগে থাকবো। খালি মনে রাখো, কোনো ঝগড়া ফ্যাসাদে জড়াইও না। তুমি আমার ভরসা রানী, তুমি আমার ভরসা। তুমি পাশে থাকলে আমি 100 মানুষের জোর পাই। কাল থেকে বাঁশ কাটমু, জমি ঘের দিমু। তুমি রান্নাঘরের কাম শেষ কইরা আমার লগে মাঠে আইবা। দুজনে মিল্লা লবণের মাঠ সাজামু গো। মাঠের মাটি কাটতে হোক আর কাদায় ভিজতে হোক, তোমার স্বপ্ন পূরণের লাইগা আমি সব করবো। তোমার স্বপ্ন যে আমারও স্বপ্ন। তুমি দানা শোধ করবার পারলে আমার বুকও হালকা হইব। গ্রামের মানুষ কইব, সিধুর ঘর আবারও সুখে ভইরা উঠছে। হে সৃষ্টিকর্তা, তুমি যদি চাও আমাগো ঘর আবারও হাসিতে ভরব। তুমি সাহায্য কইরো সৃষ্টিকর্তা, তুমি যে আমাগো শেষ ভরসা। হরানি, লবণ হইব, দেনা শোধ হইব, আমাগো ঘরে সুখ ফিরব। পুরুষ গো জোর হইল টেকায়, টেকা না থাকলে কিচ্ছু হইব না। আর তুমি পাশে আছো, এইটাই আমার আসল শক্তি গো। শুনেছ গিন্নি, সিধু নাকি নদীর ধারে জমি দখল কইরা লবণ ধরবার চেষ্টায় নামছে। আমি চুপ করে থাকবো নাকি? সে যদি লবণ ধইরা সফল হইতে পারে, তাইলে আমি কি গ্রামে আর মুখ দেখাইতে পারুম নাকি গো? তাতে তোমার কি সমস্যা? শুধু নিজের দানার চিন্তায় আছে বইলেই নতুন কিছু করার চিন্তায় আছে। আর এখন যদি তারে হারানোর পায়তারা করো, ঘরে অশান্তি পারবো কইতাছি। পুরুষ গো অহংকারে সংসার ডুবাইয়া দেয়। না, আমি এখন চুপ থাকুম না। আমার জমি বড়, আমার শক্তি বেশি। আমি সিধুর চাইতে বড় মাঠ বানামু, বেশি লবণ ধরমু। গ্রামের লোকে কইব, দেবেন সবার থেকে সেরা। আমার লবণ হইব সবার থেকে সেরা, দেখো। তুমি সবসময় সিধুর লগে পাল্লা দাও কেন? ওনা তোমার আপন ভাই। নিজের কামে মন দাও, তাতেই সুখ পাইবা। অহংকারে মানুষ ধ্বংস হইয়া যায়। জমি বড় হইলেই যে লবণ বেশি ধরবো, এইটার নিশ্চয়তা আছে? আরে তুমি তো মাইয়া মানুষ, তুমি কি বুঝবা? লবণের মাঠে শরীরের জোর চাই, বড় জমি চাই, খাটুনি চাই। এই তিনটার মালিক আমি। সিধুর কাছে তো কিচ্ছু নাই। দেখবা, আমার মাঠে লবণ ঝিকমিক করব, আর গ্রামের মানুষ তারে ভুইল্লা যাব। আমি মাইয়া হইলেও বুদ্ধি তোমার থাইকা কম না। বেশি জেদ করলে মাটি ফসল দেয় না, নদীর পানিও ধোকা দেয়। আর তুমি যদি এমন অহংকারে ডুববা যাও, তাইলে শেষে দেখবা ফসল নাই, দেনাদারিও বাড়বো। তখন সংসারের খবর রাখবো কে? তুমি ভয় পাইতাছ মিথিলা? আমি ভয় পাই না। আমি যদি বড় মাঠ বানাই, তাইলে আমার বেশি নাম হইব। সিধুরে আমি হারাইয়া দিব। আমি গ্রামের মাথা হমু, মাথা। তুমি মাথা হইব না, বরং মাথা নইয়া যাইব যদি জেদে অন্ধ হইয়া যাও। আমি তোমারে সাবধান করতাছি,
একটা কথা মাথায় রাখবা, তুমি যদি কষ্ট বাড়াও সেই কষ্টে কইলাম আমিও থাকমু। এই সিধু, তুই আমার জমির সীমানার মধ্যে ইসা জমি কাটতাছ কেন? আমার জমির দাগ এইখান থেকে শুরু, চোখে ঢালস না তুই? তোর চোখে কি ছানি পড়ছে নাকি রে? কি কস ভাই? আমি আমার পুরান দাগের ভেতরেই বাস পুঁততাছি, আর তোর জমি তো আমি 1 ইঞ্চিও নেই নাই রে। আমি ছোটকাল থেকেই দাগ চিনি। তুই ঝাঁকি ঝুঁকি কইরা জমি কাইটা নিছত, তুই ভাবছত আমি বুঝুম না, তাই না? আরে আরে, তোমরা জমি জমা নিয়া ঝগড়া কইরো না। দাগ মাপলেই তো সব পরিষ্কার হইয়া যাইব। খামোখা গ্যাঞ্জাম কইরো না। বউরা সব সময় স্বামীর পক্ষেই কথা কয়, ওইটা আমি জানি। তাই তুমি চুপ থাকো রানী, আমি সিধুর লগে কথা কইতাছি। হোগো তুমি রাগ সামলাও। জমির দাগ লইয়া যদি সন্দেহ থাকে মোড়লরে ডাকো, সে মাপ দিয়া দিব। এখন ভাইয়ে ভাইয়ে হইসই করলে কারো লাভ নাই, আর মানুষে শুনলে কইব কি? শোন ভাই, আমি শোন না, পরের জমি খাইবার মানুষও না আমি। আমার সম্মান আছে, আমি আমার জমিতে বাস করতাছি। তুই যদি বিশ্বাস না করস, মোরল রে ডাক, যা। মোরল রে ডাকা লাগবো না, আমার চোখে যা দেখছি তাই ঠিক। তুই ফাঁকি মারছত সিধু, তুই ফাঁকি মারছত। মনে করিস না আমি চুপ কইরা থাকমু? শান্ত হও, ওগো শান্ত হও। ঝগড়া আর বাড়াইও না, আমরা গরিব মানুষ, ঝগড়া কইরা কি লাভ? তুমিও শান্ত হও। পুরুষ জেদ কইরা কেবল আগুন বাড়ায়, জমি এমনি ভাগ হইব না। যা আছে তাই থাকবো। চলো তো চলো, আমরা মোড়লরে রাখি। কি গো, দুই বউ একসাথে বইসোছে নাকি? আবার তোমাগোর মধ্যে জমির ফ্যাসাদ নিয়া নতুন গল্প চলতাছে? সবই শুনলাম, গ্রামের মানুষই তো কইতাছে সিধু আর দেবেন এই ঝগড়া নাকি এখন আগুনের মতো হইয়া গেছে। তা তোমরা কি এক হইয়া থাকতে পারো না? পুরুষ গো কথা আলাদা। তয় তোমরা বউয়েরা যদি জমি লইয়া ঝগড়া করো, তাইলে কেমন দেখায় কও তো? আমরা ঝগড়া করি নাই বুড়িমা, আমরা তো চাই সংসারে শান্তি থাকুক। কিন্তু আমাগো স্বামীরাই জেদ কইরা বইসা আছে। আমার পুরুষের অহংকার বেশি, অরে তো আমি সামলাইতেই চাই, কিন্তু ও আমার কথা শোনে নাকি? ঘরের বউয়েরা যদি শান্তি রাখতে চাইতো, তাইলে এখন গ্রামের অর্ধেক ঝগড়াই হইতো না। আর আমি তো দেখতাছি তোমরা বাইরেও চুপ কইরাই আসো, আর ভেতরে ভেতরে মন খারাপ করো। খালি ভাবো কে কারে হারামু নাকি? বুড়ি যেমন খোঁসায় তেমনি আবার ঠিক কথাও কয়। স্বামীর অহংকারে ঘর ভাঙতে পারে, আমাগো বুদ্ধি খাটাইতে হইব। এই জমি ঝগড়া যদি থামাইতে হয়, তয় চুপ থাইকা চলব না। রানীর লগে মিল কইরা একটা কিছু করতেই হইব। কি গো, চুপ কইরা বইসা আসো কেন? আমার থাইকা কিছু লুকাইতাছো নাকি? যাই হোক, মনে রাখো, বউদের জন্যই কইলাম ঘর টিকা থাকে, আবার ভাঙেও বউ গোলে গাই। পুরুষরা তো কেবল ঝগড়ার ময়দানেই নামতে জানে। শোনো দিদি, আমরা যদি কিছু না করি, তাইলে তো আমাগো দুইজনের ঘরেই অশান্তি হইব। আমিও তাই ভাবতাছি। স্বামীদের অহংকার কইরা যে যা করুকা, তবে আমরা বউরা মিল কইরা সব পরিস্থিতি সামলামু। চলো, সময় আসলে দুইজন মিললা বুদ্ধি কাটামু। সে কইরাই হোক, সংসারে শান্তি ফেরত আনতেই হইব। আয় সিধু, তরে শেষবারের মতো কইতাছি, আমার জমি ছাড়, নাইলে কিন্তু তোর খবর আছে কইলাম তোর। কি কস তুই? আমি আমার জমিতে বাস পুঁততাছি, তোর ঘেউ ঘেউ শোনার সময় আমার নাই।
আমারে আমার কাজ করবার দে। যা 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 এখান থেকে। চুপ কর, আমি স্পষ্ট দেখছিনি তুই ঝাঁকি ঝুঁকি কইরা আমার দাগ কাইটা নিছত। ভাবছত আমি চুপ কইরা থাকমু? কখনোই না, কখনোই না। আমি তোর ভাই হই, ভাইয়ের লগে কেউ এইভাবে কথা কয়? আমি আবারও কইতাছি, আমি তোর জমিতে ঢুকি নাই। ওই সব ভাই ঠাই কিছুই না, সব বাদ দে। আমি শুধু জানি তুই চোর, তুই আমার জমি চোর। মুখ সামলাইয়া কথা কইতাছি, চোর কসকারে? আমি চোর হইলে তুই কি? তুই কি সারা জীবন লোকের ঘরে চইরা খাইছত, আবার বড় বড় কথা কস, তাই না? তরে এক থাপ্পড় মাইরা সব দাঁত ফালাইয়া দিমু। সিধু, তুই আমার ওপরে কথা কস? এত বড় হইয়া গেছ তুই? তুই যদি আরেকবার আমারে জমি চোর কস, আমি এই জমিতেই তোরে পুইটা ফালাই দেবো কইলাম। দেখ সিধু, তরে আমি খাইয়া ফালামু কইলাম। এই জমি আমার, আর তুই আমার শত্রু। ঠিক আছে দেবেন, তুই যদি যুদ্ধ চাস তাইলে তাই হোক। তুই মনে রাখিস, ভাইরে হারাইয়া যে জিত হয়, সেই জিত আসল জিত না রে। আমার তাতে কিছু যায় আহে না, তরে হারাইতেই হইব আমার। কি হচ্ছে সব? দুই ভাই মাঠের মধ্যে কুকুর বিড়ালের মতো কামড়া কামড়ি করতেছ কেন? গ্রামে তো আরো মানুষ আছে, আমি আছি, তোমরা কি সব ভুইলা গেছ? মোড়ল সাহেব, সিধু আমার জমি কাইটা নিল, আমি ওরে মানা করছি, তাও আমার কথা শুনে নাই, উল্টা আমারে মারবার আইতাছে। না মোড়ল সাহেব, সব মিছা কথা। আমি আমার জমির দাগে বাস পুত্তাছি, দেবেন জোর কইরা আমার জমি ওর বইলা চালাইয়ে নিতাছে, আর আমার এই জমি চোর কইতাছে। চুপ করো তোমরা, চুপ করো, দুইজনেই মুখ থামাও। গ্রামের মাঠে এইভাবে চেঁচামেচি চলবো না। যদি ঝগড়া না থামাও, তোমাকে শাস্তি হইব। মনে রাখো, যে আমার অবাধ্য হইব, সে এই গ্রামে থাকতে পারবো না। মোড়ল সাহেব, এই অন্যায় আমি কিছুতেই মানুম না। সিধু আমার জমি নিছে, ওই জমি আমি ছাড়ুম না। আমি অন্যায় করি নাই মোড়ল সাহেব, এইটা আমার ভাগের জমি, আমি চুরি করি নাই। আমি কেন দোষ নিমু? কি করতাছ বুঝতাছ তোমরা? ভাইয়ে ভাইয়ে শত্রুতা করতাছ। এমনিতেই গ্রামে শান্তি নাই, ঝগড়া বাড়তাছে, আবার এই সব ঝামেলা। আর ভাল লাগে না আমার। এইবার শেষবারের মতো কইতাছি, ঝগড়া থামাও, নইলে শাস্তি হইব। কিন্তু শাস্তি হইলে হইক, আমি আমার জমি ছাড়ুম না। আমিও ছাড়ুম না। সত্য কথা না মানলে আমি মাথা নুয়ামু না। ঠিক আছে, তোমাকে যা ইচ্ছা করো, তাই মনে রাখো, তোমাকে এই অহংকার একদিন তোমাগর ঘরও ভাঙ্গা দেব। কইয়া গেলাম। শোন মিথিলা, এইভাবে চললে তো ঘরে অশান্তি থামবো না। সিধু দেবেন দুই ভাই, দুইজনে হিংসায় অন্ধ হইয়া গেছে, আর পুরুষকে অহংকারে সব নষ্ট হইয়া যায়। চল এবার আমরা একটা ভালো বুদ্ধি কাটাই। হ্যাঁ, তুমি ঠিকই কইতাছো। দেবেন সারাদিন শুধু কয় আমি সেরা হমু, আমি বড় মাছ করবো। অহংকারে সে কিছুই শুনতে চাইতাছে না, আর বুঝতেও চাইতাছে না। আমি এত কইটা বোঝাই, কিন্তু অয় আমার কথায় কানই দেয় না। আমার সিধু তো তাই, ধার দেনা শোধ করণের জেদে অন্ধ হইয়া গেছে, জমি নিয়ে ঝগড়া করতাছে। দুই ভাই যদি এইভাবেই চলতে থাকে না, গ্রামে আমাগো মান সম্মান কই গিয়া থাকবো একবার ভাবছে ওরা? তাইলে কি করা যায়? আমরা বইরা তো খালি চুপ কইরা সহ্য করবার পারি না, কিছু একটা তো করতেই হইব। সেইটাই তো কইতাছি, যদি আমরা মিল কইরা কিছু করি, তাইলে ঝগড়া ঠিক থামাইতে পারবো। শোন, যদি স্বামীকেও ঝগড়া থামাইতে হয়,
তাইলে আমরা দুইজনে এক লগে লবণ চাষ করবো। এক মাঠে দুই পরিবার পরিশ্রম করলে লবণও একসাথেই জমবো। তুমি বড় বুদ্ধির কথা কইলা রানী। একসাথে কাম করলে লাভও বেশি হইব আর কষ্টও কম হইব। কিন্তু দেবেন দেবেন রাজি হইব তো? পুরুষেরা প্রথমে রাজি হইব না, তারা তো জেদের পাহাড় লইয়া বইসা আছে। কিন্তু যদি দেখে আমরা দুই বউ আগে থাইকা মাঠ সাজাইতাছি, তাইলে তারা বাধ্য হইয়া আইবই। লোভে আর বাস্তবতায় জেদ ভাঙবো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। স্বামীরা ভাববো আমাগো বউয়েরা মাঠে নাইমা গেছে, আর আমরা চুপ কইরা থাইকা কি বা করবার পারমু। তারাও একসাথে কাম করা শুরু করবো। তবে এই পরিকল্পনা কারো কানে যাইতে দিব না। চুপচাপ শুরু করবো আমরা। আগুনে ঘি না দিয়া আগুনে পানি ঢালাই হইব আমাগো কাম। চলো রানী, আমরা একসাথে হইলে সংসারও বাঁচবো, ভাইগো সম্পর্ক ঠিকবো, আর সংসারে শান্তিও ফিরাইব। দেখছস মিথিলা, মাছের কাম করা কত কষ্টে। পুরুষ মানুষ কত কষ্ট কইরা জমি খ্যাত কইরা আমাগো খাওয়ায়। আমার বিশ্বাস আমাগো এই কষ্ট দেখা দুই ভাই আর ঝগড়া করবো না। ঠিক কইছো। আর যদি দেখি গ্রামের মানুষও আসে, আমরা তাকে বুঝামু যে একসাথে কাম করলে বেশি লাভ হয়, আর আলাদা করলে আমাকে নিজেকেই ক্ষতি। আরে বা, বউয়েরা মাঠে নাইমা গেছে দেখতাছি। পুরুষগো আগেই চইলা গেছে। এখন তোমাগো স্বামীরা কি ভাববো, এইটা কি ভাবছো? বুড়িমা, আমরা চাইলেই সংসারে শান্তি ফিরবো। পুরুষরা জেদ নিয়ে থাকুক, আর আমরা আমরা বুদ্ধি কাটাই। লবণ ধরলেই দেখা যাইব হগো রাগ পানি হইয়া গেছে। হ্যাঁ, ঠিকই কইছো। বইরা যদি ঠিক থাকে, তাইলে পুরুষগো অহংকারে কিছু করবার পারবো না। লবণ ধরলে পুরুষেরা বৈশা বৈশা খালি মজা দেখবো আর ভাববো কে থেকে কি হইল। গ্রামের লোক আসলে তারা আমাগো পরিকল্পনা বুঝবো। সবাই দেখবো মিল্লা কাম করলে ফসল লাভ আর শান্তি সবই আইব। ঠিকই কইছো মিথিলা। দেহ দেহ, দুই বউ এক লগে কাজ শুরু করছে। একা থাকলে লাভ কম হইতো, মিল্লা থাকলে ফুলানো বেশি হইব। অগর বউরা অগর থেকে বেশি বুদ্ধি মাথায় দিয়ে চলে। পুরুষ গো অহংকারে কাজ অর্ধেক হইতো, বউরা মিলা কাম কইরা সব ঠিক করতাছে। দেখছো মিথিলা, আমাগো জমিতে কত সুন্দর লবণ জমছে। আমার বিশ্বাস আছে তো আমরা লবণ জমাইতে পারবো। আমাগো স্বপ্ন সত্যি হইতাছে গো। হ্যাঁ, ঠিকই কইছো রানী। আমরা মিল্লা কাম করতাছি বললাই আজকা দেখো কত চমৎকার লবণ হইছে। আর আমাগো স্বামীরাও আমাগো কাম দেখলো। আবার ওরা কিছু বুঝতেও পারলো না যে আমরা ভেতরে ভেতরে বুদ্ধি কাটাইতাছি। এরই কয়ে সাপও মরলো, আবার লাঠিও ভাঙলো না। বাহ গিন্নি, তোমাগো বুদ্ধির তারিফ করতে হয়। তোমরা দুই বউ বুদ্ধি কইরা লবণ ফলাইয়া আমার চোখ খুইল্লা দিছ। এই দামি লবণ বাজারে বিক্রি করলে সব দেনা শোধ হইব আমার, আর ঘরেও হাসিতে ভইরা উঠব গো। হ্যাঁ গো, এইটা তোমার হিম্মত আর আমাগো একসাথে করা পরিশ্রমের ফসল। আমার মনে হয় এই লবণ শুধু টাকা না, শান্তিও আনছে। আমাগো দুই ভাইয়ের বউ এমন বুদ্ধিমতী না হইলে আমাগো ঘর তো ডুইবা যাইতো। আমি তো শুধু বড় জমি বানাইতে চাইতাম, কি করমু হেইটার তো আগা মাথা ছিল না। কিন্তু বউরা আগে থেকে বুদ্ধি কইরা এমন একখান কাম করছে যাতে আমাগো দুই পরিবারের সুদিন ফিরাইছে। তুমি দেখলা তো যে তার অহংকার নিয়ে বৈশা থাকলে কষ্ট ছাড়া আর কিছুই হয় না।
বুদ্ধি আর একসাথে মিললা কাম করলে লাভই বেশি হয়, এতে কইরা কষ্টও অনেক কম হয়। তুমি ঠিকই কইছো মিথিলা, আজ এই দুই ভাই বুঝবো একসাথে কাম করার শক্তি কত বড়। দেখো ভাই, এখন আমরা সবাই শান্তিতে আছি। বউরা কত কষ্ট করে কাম করছে, আর আমরা তার ফল পাইতাছি। অহংকারে কিছুই হয় না দাদা, অহংকারে কিছুই হয় না। হরে, এখন আমি বুঝতাছি মিল্লামিশা কাম না করলে খালি একা পুরুষের শক্তি কিচ্ছু না, কিচ্ছু না। দেখছো রানী, আমরা মিল্লা কাজ করলে পুরুষের অহংকারও ভাঙ্গা যায়, আবার ফসলও বেশি আসে। হ্যাঁ মিথিলা, আইজ আমরা শুধু লবণে জয় পাই নাই, আমাগো পরিবারের শান্তিও ফিরায় আনছি। আমাগো এই একতা যেন আর কোনোদিন হারাইয়া না যায়। বড়দা, আজকের চায়ে একটু আদা দিবেন, বেশি করে দিন। নদীর হাওয়া গায়ে লাইগে জ্বর জ্বর লাগতেছে। আদা দিলে দাম বাড়বে মাঝি, তুমি তো জানো আদার দাম এখন আকাশ ছোঁয়া। সেইটা তো বুঝলাম, কিন্তু এখন যখন ঠান্ডার কথা কইলাম তখন তো একটু বুঝবেন, অনেক কষ্ট হইতেছে আমার। দাদু, আপনি তো গতকাল একটি মোটা বউকে বিনা পয়সায় আদা চা দিয়েছিলেন, বলেছিলেন মেয়ে মানুষের ঠান্ডা লাগবে যে। কি যে বলো তুমি। আচ্ছা, একটু আদা ফেলে দাও দেখি ওর যাতে। ওই মাইয়াটার কথা শুই না মনে হয় ওই বট গাছের ডাইলেই জানি দাদুর জবাবই গজাইছে। বুঝলাম না, ঠিক কি বললেন আপনি? ওই যে তুমি হঠাৎ হঠাৎ এক একটা মুক্তা ঝরানো কথা কও না, সেটা যেন বট গাছ তোমারে দিয়া বলায়, এইটাই বললাম। মাঝি, চা খাওয়া হইলে তাড়াতাড়ি পাল তোলো, ওই যে আকাশের অবস্থা কিন্তু ভালো না। হ, বড় ঝড় আইব মনে হইতাছে, আজ মনে হয় কঠিন অবস্থা হইব, বুঝতে পারতাছি না। এই সময় আকাশের অবস্থা এমন তো হবার কথা না। আজকাল সময় লাগে না রে মাঝি, আকাশের যখন মনে হয় রোদ দেয়, আবার যখন মনে হয় ঝড় নিয়ে আসে। এটা একদম ঠিক কথা বলেছো দাদু। দাদু, ওই বট গাছের কিছু গল্প যদি আজ বলতেন, একটু শুনতাম। আগে কত গল্প বলতেন আপনি। গল্প শুনবি? কোন গল্প শুনবি বল? এই বট গাছ নিয়ে আমাদের স্মৃতির শেষ নেই। কোন জায়গায় যে গেল সেই দিন, ওই যে গেল আমাদের ছেলেবেলা। আজ জীবনটা কতটা চিন্তাযুক্ত, পরিবার, পোলা, মাইয়া, সংসার। আর এক সময় শুধু এই বট গাছ ও এর আশেপাশে মিলিয়েই তোমাদের খেলাধুলা সব ছিল। আমার সব মনে আছে তোমাদের সেই ছেলেবেলার কথা। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, একদম কালা হইয়াছে আকাশ। এই মাঝি যখন থেকে মাঝি হলো, মানুষের কথা আর নৌকার কথা ছাড়া কিছুই ভাবে না। আজ হঠাৎ নিজের কথা কি মনে করে ভাবলো কে জানে। মাতবর দাদা, শালু আমার জমির ভেতরে কাঁটা তার দিয়েছে। এটা চুরি না ডাকাতি? সে কেন করবে এটা? খালেক ভাই, রাগ করলে আখের রসটা টক হয়ে যাবে। আখের রসের কি দোষ? শালু কাকাকে জিজ্ঞেস করো, সেই ভালো জানে কেন সে এমন করতো। জমি আমার বাপ দাদা, আইন কানুন তো আমি মানি না। আমার যা ইচ্ছা আমি তাই করব। বট গাছের নিচে মিথ্যা বললে গাছের ডাল ভাঙে সাজে। ওই যে দেখো, একটা ডাল ভেঙে পড়ে গেল। কালকেই কাটা তার সরাও, না হলে গ্রাম ছাড়ব। এই গ্রাম কারো বাপ দাদার সম্পত্তি না, এই গ্রাম আমাদের সবার। আমি সব মেনে নেব, যদি আমার একটি কথা আপনারা সবাই মাইনে নেন।
আবার কি শর্ত? শর্ত ছাড়া কি তোমাদের থেকে মুক্তি মেলা সম্ভব না নাকি? আমার এই বট গাছটা চাই। এমনিতেই এই বট গাছ আমার পূর্বপুরুষের। এটা বিক্রি করে আমি অনেক টাকা পাবো। আমার শহরে এক লোকের সাথে কথা হইছে, ওনারা এই গাছটা মিউজিয়ামে সংরক্ষণ করবার চায়। এ কেমন অলক্ষণে কথা? এই বট গাছ আমাদের সবার। এই বট গাছ আমাদের সব থেকে বড় ছায়া। এ কেমন পাগলামি কথা? এই গাছ ছাড়া আমরা আমাদের জীবন কি করে কল্পনা করব? ও শালু কাকা, কি হয়েছে তোমার? রাতে কি কিছু খেয়েছো? তোমার মাথায় এসব বুদ্ধি কোথা থেকে আসছে? আমি আমার কথা বলে দিয়েছি, বাকিটা যে যার মতন সময় কইরা চিন্তা কইরা আমারে জানাইয়া দিও, কেমন? আহা, গাছটা পাকাপোক্ত করতে পারলে ডিল ফিক্সড, একদমই ফিক্সড। মাঝি ভাই, এই গাছটা কাটতে পারলে তোমাকে 20% কমিশন দেবে। শহরে ফ্ল্যাট কিনে সুখে থাকবে তুমি। তোমার টাকায় আমার এই গাছের মূল্য হইব না। এই গাছের নিচে আমার বউরে আমি বিয়ের প্রস্তাব দিছিলাম। এই গাছ আমার ছোটবেলার খেলার সাথী। সেই বউ এখন কোথায়? টাকা থাকলে বউও থাকে, গাছও কাটা যায়। তোমার বউ বাপের বাড়ি যায়, আবার আসে অনেক দেরিতে। নাই না যাও, নদী তো টাকার গন্ধ সয় না। আমার বউ বাপের বাড়ি যায়, তাতে তোমার কি? বুঝলাম আমার বউ বাপের বাড়ি যায়, কিন্তু তোমার বউ তো আরেকজনকে বিয়ে কইরা সুখে শান্তিতে সংসার করতেছে। কথা হিসাব করে বলো মাঝি, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবে না, সাবধান করে দিলাম। তাইলে তুমি কেন আমার জীবন নিয়ে কথা কইতাছ? আর আরেকটা কথা, যারা ওই বট গাছের দিকে চোখ দিব, আমি তাকে চোখ নিজের হাতে উঠাইয়া নিব, আর তার শরীর ভাইঙা গুড়া গুড়া কইরে দিব। ওরে মাঝি, প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। তুমিও অতি লোভ কইরো না, বাঘে মুড়াইয়া খাইব। নাই না যাও এক্ষুনি, আমি ভালো মানুষ, তোমারে পারে নামাই দিই। অন্য কেউ হইলে তোমারে পানিতে ধাক্কা মাইরা ফালাই দিত, কোনো দ্বিধাই করতো না। শালু, তুমি ছোটবেলায় এই গাছের ডালে চড়ে পড়ে গিয়েছিলে, মনে আছে? তখন খালে কি তোমাকে কাঁধে করে ডাক্তার বাড়ি নিয়ে গিয়েছিল? সব ভুলে গিয়েছো তুমি? সে তো অতীতের কথা। এখন আমি জমি চাই, গাছ চাই, এখন কারো কাজ চাই না। জমি নয় শালু, তোমার হৃদয়ে জমি হয়েছে গাদা। কালি কাটা তার সরাও, নইলে তোমার মনের কাদায় আমি পানি ঢেলে দেব। শালু, তুমি আমার ভাইয়ের মতো, জমি ভাগ করে নেব, কিন্তু সম্পর্ক কেন নষ্ট করছো? এতদিন শুধু জমি চাইতে, এখন আবার আমাদের এই বট গাছ যেটি সবার ছায়া, সেটির দিকে কেন নজর দিলে তুমি? আমার আর কিচ্ছু বোঝার নেই, বলারও নেই। আমার জমি চাই, আমার গাছও চাই। আমরা আজ এই সিদ্ধান্তে পৌঁছালাম যে শালুকে কোনোভাবেই আর আমাদের বুঝিয়ে কাজ করা যাবে না। ও একদম অবুঝ হয়ে গিয়েছে। আজ থেকে ওকে আমরা কেউ আর আমাদের বন্ধু মনে করব না। ও আমাদের সরাসরি শত্রু। আমি একমত, কারণ আমাদের বট গাছ যে রক্ষা করতে পারবে না, বা আমাদের বট গাছকে যে ধ্বংস করতে চায়, সে আমাদের সরাসরি শত্রু। শালুরে এক্ষুনি গ্রাম থেকে বাইর করে দেওয়া হোক। ও আমাগর বট গাছ, আমাগর ছায়া দাতা, যে আমাগর পূর্বপুরুষ থেকে শুরু কইরা সবাইরে ছায়া দিয়ে আইছে, আইস তারে ধ্বংস করবার চায়। আমরা কিছুতেই গ্রামে রাখতে পারবো না তারে, কিছুতেই না। রুমি, তুমি যদি শহরে না যাও, তোমার মেধা এই গ্রামে মাটি হয়ে যাবে। স্যার, দাদু একা, তার হাঁটুতে ব্যথা, রাতে কাশি, আর দোকান এখন সে একা সামলাতেও পারে না। তোমার দাদুও চান তুমি উড়ে যাও। তিনি বলেছিলেন, রুমির ডানা কেটো না, ও যতদূর উঠতে চায় ওকে উঠতে দাও। ডানা থাকলেই কি উঠতে হয়? দাদুর ছায়াও তো আমাদের ডানা, যেমনই বটগাছ আমাদের সবার ছায়া।
তাহলে তুমি শহরে যাবে না? আমি যেতাম যদি দাদুকেও সাথে নিতে পারতাম, কিন্তু দাদু আমার সাথে কিছুতেই তার গ্রাম ছেড়ে যাবে না। তাহলে তোমার এই মেধা এই গ্রামের মাটির সাথে মিশে যাবে। মাস্টার মশাই, আমি একদিন এই গ্রামের মাটিকে বিশুদ্ধ মাটিতে পরিণত করব, যাতে এই গ্রামে আর কোনো অশিক্ষিত না থাকে। এই গ্রামের বুড়ো থেকে শুরু করে সবাই যেন শিক্ষার আলো পায়। তোমার মনের আশা যেন পূর্ণ হয়। একদিন তুমি নিশ্চয়ই তোমার মেধা ও বুদ্ধি দিয়ে সব সম্ভব করতে পারবে। আপনি আমার পাশে থেকে আমাকে দিক নির্দেশনা দেবেন মাস্টার মশাই, কেমন? এটা সাধারণ ঝড় না, মনে হয় সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নিচ্ছে। এই ঝড়ের পূর্বাভাস কিছুদিন আগে একবার মাঝি ও আমি দেখেছিলাম। দাদু, আপনি ভেতরে আসুন। গাছের ডাল ভেঙে পড়তে পারে, গাছ অনেক বুড়ো হয়েছে, এখন এটার নিচে আমাদের থাকা নিরাপদ নয়। আপনি ভেতরে চলে আসুন। না, যতক্ষণ প্রাণ আছে গাছকে আমি রক্ষা করব। দরকার পড়লে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই গাছকে আঁকড়ে ধরে রাখব। দাদু, গাছকে রক্ষা তখনই করতে পারবেন যখন আপনি নিজের রক্ষা করতে পারবেন। আপনি কথা না বাড়িয়ে ভেতরে আসুন। আপনার আগের মতন বয়স আর নেই, শক্তিও নেই আপনার। আমি কি করে যাব এখন? আমি কি করে যাব? ছাড়ো আমাকে। গাছটাই আমার জীবন, এই গাছের নিচে আমার সারা জীবনের সব স্মৃতি। দাদু, আপনি মারা গেলে গাছের কি হবে? আমি কি একা থাকবো নাকি? আমার কথা আর ভাবলেন না আপনি? তোকে আঁকড়ে ধরে বেঁচে আছি এখন, কিন্তু এই গাছ যে আমার জীবনে মায়ার জড়ানো। কি করে একে ছেড়ে যায়? এই গাছের বয়স হয়েছে, এত বড় ঝড় সে কি করে মোকাবেলা করবে? দাদু, আমি আপনার কষ্টের কথা বুঝতে পারছি। আপনি দেখবেন এই গাছের কিছুই হবে না, কিন্তু আপনি তো একজন বয়স্ক মানুষ, আপনার অনেক কিছু হয়ে যেতে পারে। বড় হুজুর, আপনি সবার কথা শুনুন, ভেতরে ঢুকে পড়ুন। যদি সৃষ্টিকর্তা চায় তাহলে অবশ্যই আমাদের বটগাছ আমাদের স্থায়ী হবে। জি বড় হুজুর, আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের কথা মাইনে নেন। দয়া কইরা মাইনে নেন বড় হুজুর। দাদু, সব শেষ হয়ে গেল। সৃষ্টিকর্তা এবার আর আমাদের ছায়া রাখলো না দাদু। আমি আগেই বলেছি ওর বয়স হয়েছে, ও এবার আর পারবে না। কত করে বললাম, শুনলো না, কেউই শুনলো না। দাদু, আপনাকে বাঁচানোটাই আমাদের সর্বপ্রথম কাজ মনে হয়েছে দাদু। আমি বুঝতে পারিনি এমন হবে। না রে, এখনো মনে হয় সব শেষ নয়। এই চারা একদিন আমাদের ছায়া দেবে। দাদু হঠাৎ করে কেন যেন অন্যরকম ব্যবহার করছে। এই গাছের অন্তর্ধানে দাদুর কোনো সমস্যা হলো না তো? এই গাছের নিচে তো আমার ছেলে প্রথম হাঁটতে শিখেছিল। এইসব স্মৃতি এখন ফেসে গেল, আর কিছুই রইল না। কত স্মৃতি এখানে। গাছ যায়, কিন্তু ছায়া থাকে মানুষের মনে। আমাদের এখন নতুন করে গড়তে হবে, ভেঙে পড়লে চলবে না। এই ডাল থেকেই নতুন চারা গজাবে। প্রকৃতির নিয়ম এটাই। বট গাছ আমাদের সবাইকে রক্ষা করতে নিজেকে বিসর্জন দিয়েছে। দাদু, আমরা কি আবার গাছ লাগাবো? সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। তুমি যেদিন চাইবে সেদিনই লাগাও। আমরা হাল ছাড়বো না। বড়দা, গর্তটা একটু গভীর করলে ভালো হয় না? চারার শিকড় জানি শক্ত হয়, তার লিগে একটু গর্তটা বেশি করলে ভালো হয়। শিকড় নিজেই পথ খুঁজে নেয়, আমাদের শুধু বিশ্বাস রাখতে হয়। এই চারা কবে বড় হবে দাদু? আমার সাথে সাথে কি বড় হবে? তুমি যখন বড় হবে তখন এটাও বড় হবে। গাছ মানুষের সাথে কথা বলে,
কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। বুঝলি? রুমি, গাছের নাম কি রাখবো? রুমির গাছ? না না, দূর পাগল, নাম হবে বটের ছায়া। এই বেড়া দেখে মনে হচ্ছে আমরা যেন সৈন্য, গাছটা রাজকুমারী। কত আদর যত্নে বেড়ে ওঠানো হচ্ছে। রাজকুমারী না, রাজা। দাদু বলতেন বট গাছ পুরুষ হয়, যত্ন করলে এই সারা একদিন আমাগর ছায়া দেব, আবার গল্পের আসর দমব। যেরকম আমাগর বট গাছ ছিল সেই রকমই বড় একটা বট গাছ হইব। রুমি, শহরের কলেজ থেকে চিঠি এসেছে, তুমি বৃত্তি পেয়েছো। এবার আর না করো না। স্যার, আমি যাব না। গাছ এখনো ছোট, দাদু অসুস্থ। আমি কি করে এমন স্বার্থপর হই বলুন তো? তোমার দাদু চাইবেন তুমি যাও। এই গাছ যেমন শেকড় গেড়েছে, তুমিও জ্ঞান নিতে যাও। শিকড় এখানেই আছে, আমি ফিরে আসবই, কিন্তু আমার দাদুকে কারা দেখবে? আমরা গ্রাম ভর্তি মানুষ, আমরা সবাই দেখব। তুমি আর পেছন ফিরে তাকিও না। বাবা, আপনি কেন ফোন কিনে দিলেন না? শহরের সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে। মোবাইলে কি হবে? তুমি তো জমি চাষ করতে শেখোনি। আসল রেখে নকল কাজ খোঁজো কেন তুমি? ওই দেখো, গাছের ডাল নড়ছে। গাছ বলছে ঝগড়া বন্ধ করো। এই গাছের নিচে কেউ রাগ করতে পারে না। সোহাগ, তুমি জমিতে কাজ করো, ফোন কিনে দেব। ঠিক আছে দাদা, কিন্তু ফোনটা যেন অ্যান্ড্রয়েড হয়। ওসব আমি বুঝি না, আগে কাজ শেখো, পরে সব হবে। রুমি, এই চাবি তোর হাতে দিলাম। দোকান আর গাছ দুটোই তোর। সব কিছু দেখে রাখিস, সব কিছু দেখে রাখিস। দাদু, আপনি থাকবেন না? আমি পারবো না, আমার আর কেউ থাকবে না। আপনি আমাকে ছেড়ে যাবেন না দাদু। গাছের মতো দাঁড়িয়ে থাকিস, ঝড়ে ভাঙিস না। আমি আছি পাশে, ছায়া হয়ে, গাছের মতো। বড়দা, তুমি চলে গেলে আমরা তোমাকে এখানেই কবর দেব। ওর শিকড় শক্ত হবে, আমরা আছি। আমার শেষ ইচ্ছা, এই বটের ছায়ার নিচেই চিরনিদ্রায় যাব আমি। তোমরা সবাই আমার রুমিকে দেখে রেখো। ও খুব লক্ষ্মী ছেলে। সবাই নতুন চারা দেখে রেখো, কেমন? রুমি, আজকে চায়ে একটু বেশি এলাচ দিছ। দাদুর হাতের স্বাদ পাইতাছি। দাদুই শিখিয়েছিলেন, বলতেন চায়ে ভালোবাসা মেশাতে হয়, সাথে যদি মাঝি চায় তাহলে যেন একটু আদাও দেই। মনে রাখছো তাইলে? তোমার দাদু সব সময় আমার সব কিছু মনে রাখতো, কিন্তু মুখে কিছু কইতো না। দাদু সবার স্মৃতিগুলো আমাকে বলতেন সব সময়। গ্রামের সবাই দাদুর কত আপন ছিল, সব থেকে আপন ছিল এই বটের ছায়া। তার কত স্মৃতি এখানে। এবার গাছটা যত্ন পাবে। রুমি, তুই আমাদের নতুন মাতবর হয়েছিস। না, আমি শুধু দাদুর ছায়া, গাছই আমাদের মাতবর। আমরা তো সবাই গাছের ছায়ায় এবং স্মৃতিতে থেকে মানুষ মাত্র। আমাদের সবার জীবনে ছায়া নামক একজন থাকে, তাকে কখনোই আমাদের ছেড়ে দেওয়া উচিত নয়। সব সময় যত্নে আগলে রাখা উচিত।